আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের, আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের, এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের। এইভাবে কোনো বিচার চলতে পারে না। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনার বিচার চলছে, সেই ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে ভয়াবহ চাঞ্চল্যকর অভিযোগ করলেন আমজনতা পার্টির প্রধান সাধারণ সম্পাদক তিনি তারেক রহমান। এবং তিনি জুলাই আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা। জুলাই আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা কেন হঠাৎ করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে এত বড় সমালোচনা করলেন এবং রীতিমতো এই বিচার প্রক্রিয়া বিতর্কিত সেটা বললেন, এবং এটা একটা সাজানো নাটক সেটাও বললেন। এই নাটকটা সরকারের মন্ত্রণালয় এবং জামাতের লোকজনকে দিয়ে করানো হচ্ছে সেই অভিযোগ করলেন। তারেক রহমানের এই অভিযোগটা কতটা আমলে নেওয়া যায়, কতটা আমলে নেয়ার মতো, নাকি তিনি মিথ্যা বানোয়াট অভিযোগ করলেন, একটু বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া চলছে এবং আগামী 13ই নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হবে এবং ধারণা করা হচ্ছে যে নভেম্বরের মধ্যেই রায় ঘোষণা দেয়া হতে পারে। এরকম মুহূর্তে সমস্ত যুক্তিতর্ক, সাক্ষ্য প্রমাণ সব কিছু শেষ করে ফেলেছে যখন আদালত, সেই মুহূর্তে এসে তারেক রহমান এই ধরনের মন্তব্য কেন করছেন সেটা একটা বড় প্রশ্ন। কি বললেন তিনি তার বক্তব্যে একটু আংশিক শুনে আসি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী, নিজেই আসামি পক্ষ, নিজেই সরকারি পক্ষ, এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না। এটা হলো হাসিনা মার্কার বিচারই এখনো চলছে। তারেক রহমান যেটা বলার চেষ্টা করলেন সেটা মূলত কি? তিনি বললেন যে এই বিচার প্রক্রিয়া একটা সাজানো নাটক। তিনি বললেন যে শেখ হাসিনার বিপক্ষে যিনি আইনজীবী তিনি জামাতের, অর্থাৎ প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে জামাতের হিসেবে আখ্যা দিলেন। শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী, রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছে, তিনি জামাতের। পুরো বিচার প্রক্রিয়াটা সাজানো নাটক। এই নাটকের মধ্য দিয়ে যে বিচার প্রক্রিয়া হবে সেটাকে তিনি বিতর্কিত বলছেন, এবং তিনি বলছেন যে শেখ হাসিনাকে স্বাধীনতা দেওয়া উচিত ছিল তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার। তার সঙ্গে আমরা যুক্তিতর্ক করতাম, তার আইনজীবী তার মতো করে যুক্তিতর্ক উপস্থাপন করতেন, তথ্য প্রমাণ উপস্থাপন করতেন, একটা ফাইট হতো, ফাইট হয়ে যে পক্ষ জিতত সেটা আদালত গ্রহণ করতেন। কিন্তু এই সাজানো নাটকের মাধ্যমে সব পক্ষই, শেখ হাসিনার বিপক্ষেও জামাত, শেখ হাসিনার পক্ষেও জামাত, এই সাজানো নাটক, এই নাটকের মাধ্যমে যা করছে সেটা পুরো বিচার ব্যবস্থা জামাতের দখলে, জামাতের করায়ত্তের মধ্যে, সেই কথা তিনি বলছেন। অর্থাৎ তিনি বলছেন যে পুরো বিচার বিভাগে জামাত নিয়ন্ত্রণ করছে। এবং তিনি এটাও বললেন, জামাতের আইনজীবী শিশির মনির সম্পর্কে তিনি যেটা বললেন সেটা আরও বেশি ভয়াবহ। কেন তিনি এই অভিযোগ, কোন তথ্যের ভিত্তিতে এই অভিযোগ করলেন সেটা একটা বড় প্রসঙ্গ। সাবেক আইজিপি, শেখ হাসিনা আমলের আইজিপি যিনি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার সঙ্গে আইনজীবী শিশির মনির নাকি 1000 কোটি টাকার চুক্তি করেছে। চুক্তি করে আবদুল্লাহ আল মামুনকে বাঁচানোর জন্য তাকে রাজসাক্ষী বানানো হয়েছে। এই যে হাজার হাজার কোটি টাকার চুক্তি, এই চুক্তির পেছনে কারা কাজ করছে সেই প্রশ্ন তিনি তুলেছেন। সরাসরি নাম বলে তিনি অভিযোগ করছেন যে আইনজীবী শিশির মনির চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে 1000 কোটি টাকার চুক্তি করে এই কাজটি করছেন। হঠাৎ করে এত ভয়াবহ অভিযোগ তিনি কেন করছেন? তিনি কি যে কোনো কারণে জামাতের উপরে ক্ষুব্ধ, কিংবা আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপরে ক্ষুব্ধ হওয়ার কারণেই কি তিনি এই মন্তব্য করলেন? নাকি
এই মন্তব্যের পেছনে কোনো বাস্তবতা রয়েছে? আদালতকে সত্যিই কি জামাত মানে আসিফ নজরুল উপদেষ্টা যিনি তিনি কি পুরো প্রক্রিয়াটা জামাতকে দিয়ে নিয়ন্ত্রণ করাচ্ছেন? পুরো মানে জামাতি প্রক্রিয়ায় চলছে পুরো বিচারাঙ্গন? এই প্রশ্ন ওঠে। আবার শিশির মনির সম্পর্কে যে সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত তিনি, যদিও তার বিরুদ্ধে বিতর্ক রয়েছে যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের পরে বুয়েট আবরার হত্যাকাণ্ডের যারা আসামি সেই আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলেন কে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নাম পাওয়া যায় শিশির মনিরের কথা, যে আবরার ফাহাদকে নিয়ে এখন এত ইমোশন দেখানো হচ্ছে, এত কিছু বলা হচ্ছে, তাদের যারা হত্যা করলো সেই আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে লড়েছিলেন শিশির মনির। সেই কারণে অনেকে আবার বলার চেষ্টা করেছেন যে আবরার ফাহাদকে যারা মেরেছিল তারা ছাত্রলীগের না, তারা শিশির মনিরের দলের লোকজন, এই কারণে তাদেরকে বাঁচানোর জন্য শিশির মনির আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। এরকম নানা অভিযোগ নানাজন দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো অভিযোগেরই অথেন্টিক কোনো প্রমাণ কিংবা কোনো দলিল দস্তাবেজ আমরা পাই না। আমাদের দেশে একটা ব্যাপার তো চালু হয়েছে যে নানাভাবে যে যার মতো করে যার যা ইচ্ছা সে সেইভাবে কথা বলে, কখনো অশ্লীলতা ছড়ায়। এখন টেলিভিশন চ্যানেলগুলো এমন সব টোকাইদেরও টক শোতে নিয়ে যায় যারা অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলে ভাইরাল হয়েছে, যারা নেতা সেজেছে, বিভিন্ন মানে 5জন 10জন সদস্য বিশিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে, প্ল্যাটফর্ম তৈরি করে মাথা ঝাঁকিয়ে উল্টাপাল্টা গাঁজা খাওয়ার পরে যেরকম অবস্থা হয় সেরকম করে 2-4টা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করে উল্টাপাল্টা কথা বলে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ফেসবুকে ভাইরাল হওয়া টোকাইদেরও আমরা আজকাল টক শোতে দেখি। সুতরাং আমাদের দেশে এই মানে ব্যাপারগুলো, কথা বলার ব্যাপারে যে যার মতো করে কথা বলে যায়, কোনো ধরনের কোনো লাগাম নেই, যার যা ইচ্ছা। শেখ হাসিনার বিপক্ষের লোকজন শেখ হাসিনা সম্পর্কে কিংবা যার সম্পর্কে যা ইচ্ছা সে তাই বলে যায়, সরকার সম্পর্কে যা ইচ্ছা তাই বলে যায়, সেনাবাহিনী সম্পর্কে যা ইচ্ছা তাই বলে যায়, কখনো ইট খসিয়ে ফেলে, কখনো ডিজিএফআইয়ের সদর দপ্তর উড়িয়ে দেয়, কখনো সেনাবাহিনীর ঘিলু নাই বলে। গতকালকেও সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা, গতকালকে না আজকেই সেনাবাহিনীর সম্পর্কে আবার বিষোদ্গার শুনেছি। ওই সেনাবাহিনী নিয়ে সব থেকে বেশি বাজে কথা যে নেতা, এনসিপির নেতা বলেছেন, তিনি আবারও বলেছেন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অর্থাৎ আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক মানে এক ধরনের স্ট্যান্ডবাজি হয়েছে লাগামহীন কথা বলা। এই যে লাগামহীন, যেমন কলিজা টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দেব, এই যে লাগামহীন কথাবার্তার জোয়ার চলছে, সেই জোয়ারে কে সঠিক কথা বলছে আর কে বেঠিক কথা বলছে এটা নিরূপণ করার জন্য একটা বোধহয় আলাদা মাপকাঠি লাগবে, আলাদা একটা যন্ত্র তৈরি করতে হবে সত্যটা খুঁজে বের করার। দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমান যেটা বললেন সেই কথার সঙ্গে বাস্তবতা কি মেলে? সত্যিই কি সেরকম কিছু ঘটছে? যদি সেরকম কিছু ঘটে থাকে তাহলে এর চাইতে ভয়াবহ ব্যাপার বাংলাদেশের ইতিহাসে আর হতে পারে না। যদিও আমরা বিভিন্ন সময় মানে বিভিন্ন রকমের অভিযোগ তো অনেককে করতেই দেখি। এর আগেও শেখ হাসিনা আমলে যুদ্ধাপরাধীদের এই আদালতে যে বিচার করা হলো সেই বিচার প্রক্রিয়া নিয়ে আজকেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশের শ্রেষ্ঠ আলেমদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে শেখ হাসিনা তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। মন্তব্য করতে আসলে টাকা লাগে না, মন্তব্য করতে বিবেকবোধ কতটা থাকতে হয় সেই ব্যাপারটাও আমাদের বাংলাদেশের ব্যাপারে বোধহয় একটা বড় সংকটে পড়েছি আমরা। আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।